গুলশান হামলার পর পুলিশের সাঁড়াশি অভিযানে নব্য জেএমবির মূল সমন্বয়ক তামিম আহমেদ চৌধুরী, সামরিক প্রশিক্ষক অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম, অন্যতম সংগঠক তানভীর কাদের ছাড়াও আরও 12 জঙ্গি নিহত হয় বড়সড় হামলার প্রস্তুতি পর্যায়ে। এ অবস্থায় পলাতক জঙ্গি মারজানের নেতৃত্বে নতুন করে গড়ে তোলা হয় সংগঠনের কাঠামো। অপারেশন কমান্ডারের দায়িত্ব পান ভারতে পালিয়ে থাকা রিপন, যিনি ছিলেন উত্তরাঞ্চলের প্রধান। আর এখন উত্তরাঞ্চলের কমান্ডারের দায়িত্ব পেলেন গান্ধী ওরফে রাজীব। একইভাবে আইটি শাখার মূল কাজ করছে বাশারুজ্জামান ওরফে চকলেট ওরফে রাহুল। সংগঠন গোছানোর দায়িত্বে থাকা খালিদও এখন ভারতে পলাতক বলে জানিয়েছেন গোয়েন্দারা। নেতৃস্থানীয় অন্য 10 জঙ্গির ব্যাপারে গোয়েন্দারা তথ্য পেলেও তা প্রকাশ করতে রাজি নয় এই মুহূর্তে। মারজান বা গান্ধী ছাড়া আর দুজন আছে, তারা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে এবং আরো কারো কারো নাম বেরিয়ে এসেছে, যাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দারা জানান নব্য জেএমবির প্রথম সারির নেতারা নিহত হওয়ার পরই খুব দ্রুত দ্বিতীয় সারির নেতাকে বুঝিয়ে দেওয়া হয় দায়িত্ব। শীর্ষ পদগুলো কখনো ফাঁকা থাকে না। এজন্য তারা কার পর কে আসবে নেতৃত্বে তা শীর্ষ পর্যায় থেকে আগেভাগেই ঠিক করা থাকে। প্রত্যেকটা দায়িত্বের জন্য লোক রেডি আছে, কিন্তু আগের নেতৃত্বের সাথে পরের নেতৃত্বের কোয়ালিটেটিভ যে পার্থক্যটা সেটা থেকে যায় এবং এভাবে করে আস্তে আস্তে একটা জঙ্গি সংগঠন দুর্বল হয়ে পড়ে। নেতৃত্বে যদি সবসময় টপ মোস্টে 12 জন বা 15 জন থাকে, ওই 12 জন 15 জন সবসময় থাকবে এবং তারা সবসময় আমাদের তালিকাতে থাকবে টপ লিস্টে। সম্প্রতি বড় মাপের 15 নেতা নিহত হওয়ার পর নব্য জেএমবি তাদের বিভিন্ন সাংগঠনিক বিভাগকে সাজাচ্ছে নতুন করে। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ধরতে নিচ্ছে নিত্য নতুন কৌশল। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের জঙ্গি সংশ্লিষ্টতার পেছনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যর্থতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। অবস্থা উত্তরণে শিক্ষার্থীদের সৃজনশীল কাজে যুক্ত করার পাশাপাশি পারিবারিক বন্ধন দৃঢ় করার পরামর্শ দিয়েছেন তারা। শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই বয়সে লেখাপড়া আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার কথা এই শিশুটির, কিন্তু নেতারা তাকে নামিয়েছেন সংগঠনের পত্রিকা বিক্রিতে। কথাও বলছেন নেতারা শেখানো সুরে। আমার কোনো লাভ হবে না, আমি লাভ করব জান্নাতে। আল্লাহ আমাকে জান্নাত পুরস্কার দিবে। আমি মানুষের কল্যাণ করছি, আল্লাহকে জয় করার জন্য চেষ্টা করছি। সাম্প্রতিক জঙ্গি হামলায় শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা ভাবিয়ে তুলেছে। শিক্ষাবিদরা বলছেন পারিবারিক সম্পর্ক ও মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়ার সুযোগ নিচ্ছেন জঙ্গিরা। এজন্য কিশোরদের প্রতি বাড়তি নজর দেওয়ার কথা বলছেন তারা। সমাজের সর্বশ্রেণীর মানুষকে সচেতন হতে হবে যে, এবং সে ব্যাপারে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে কোঅপারেট করা আমার মনে হয়। শুধু লেখাপড়া নয়, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায় রয়েছে, জানালেন এই শিক্ষাবিদ। বিশ্ববিদ্যালয়ের সমুদায় কর্মকাণ্ডে সম্পৃক্তির অভাব, পুরোপুরি তারা সম্পৃক্ত হচ্ছে না। তার মানে তারা সম্পৃক্ত হচ্ছে না, কেন হচ্ছে না? বিশ্ববিদ্যালয় কমিউনিটি তাদেরকে সম্পৃক্ত করতে পারছে না। জঙ্গিরা যাতে শিক্ষার্থীদের মগজ দোলাইয়ের সুযোগ না পায়, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সমস্ত জাতির সাথে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। সেজন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে, আমাদের শিক্ষককে, আমাদের শিক্ষার্থীকে আমার পাহারা দিয়ে রাখতে হবে। তার মধ্যে চেতনা জাগ্রত করতে হবে, প্রকৃত ইসলামের শিক্ষা দিতে হবে, যাতে সে বিপদগামী না হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সার্চ কমিটির মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পক্ষে আওয়ামী লীগ। অন্যদিকে 14 দলের শরিক দলগুলো এবং বিরোধী দল জাতীয় পার্টি চায় সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশনকে আরো স্বাধীন করতে প্রয়োজনে আইন সংশোধনের তাগিদ দিচ্ছে জাতীয় পার্টি। 2012 সালে সার্চ কমিটির মাধ্যমে বর্তমান সিইসি ও কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে গঠিত ওই সার্চ কমিটির সদস্য ছিলেন আরও 3 জন। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষে একই প্রক্রিয়ায় নতুন কমিশন গঠন করতে চায় সরকার। নতুন নির্বাচন কমিশনের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন, আর তাই সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিশন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ গণতন্ত্রের মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে চাই। আওয়ামী লীগ চাই যে সকল রাজনীতির সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা গতবারে যেভাবে নির্বাচন কমিশন গঠন করেছিলাম সার্চ কমিটির মাধ্যমে, এবারে হয়তো সেটাই হবে, সে ধরনের আমরা চাই। অন্যদিকে 14 দলীয় জোট শরিক জাসদ বলছে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ।
বিষয়টি নিয়ে 30 সেপ্টেম্বর জাসদের কেন্দ্রীয় কমিটির সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন নেতারা। 30 তারিখ কার্যকরী কমিটি মিটিংয়ে বসে এই বিষয়টা আমরা চিন্তা করব। এই ব্যাপারে জাসদ তারা আনুষ্ঠানিকভাবে মতামত প্রদান করবে, তবে আমরা অনুসন্ধান কমিটিতে অবশ্যই নাম প্রদান করব। এদিকে নির্বাচন কমিশন গঠনে নিজেদের ভূমিকা ঠিক করতে দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এবারও কমিশনের জন্য নাম প্রস্তাব করবে দলটি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। দায়িত্ব পালনে যে আইনের প্রয়োগ এবং সংবিধানে যদি কোনো সংযোজন পরিবর্তন আনতে হয়, দেশের স্বার্থে এবং নির্বাচনের স্বার্থে সেটা করা উচিত। বর্তমান ইসি গঠনের সময় আওয়ামী লীগ, বিএনপি সহ মোট 23টি দলের মতামত নিয়েছিল রাষ্ট্রপতি। পরে সার্চ কমিটি তখনকার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে যে সুপারিশ জমা দেয়, তাতে ইসি ও 4 কমিশনারের জন্য 10টি নাম আসে। এর মধ্য থেকেই 5 জনকে বেছে নেন রাষ্ট্রপতি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করার উদ্যোগকে লোক দেখানো বলছে বিএনপি। তবে শেষ পর্যন্ত এ ধরনের কমিটি হলে তা নিরপেক্ষ হতে হবে, এমন দাবি করছেন দলের নেতারা। সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানিয়েছে দলটি। বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময় রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে সেই আলোচনার বেশিরভাগ জুড়ে ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি। 2012 সালের 11 জানুয়ারির ওই আলোচনায় নতুন ইসির জন্য তখনকার রাষ্ট্রপতি জিল্লুর রহমান নাম চাইলেও কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আমার আহ্বানে সাড়া দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠনে আবারও সার্চ কমিটি করতে চায় সরকার। তবে বিএনপির আশঙ্কা, জাতীয় নির্বাচন সামনে রেখে অনুগত নির্বাচন কমিশন গঠনের চেষ্টা করবে সরকার। তাই সার্চ কমিটির ভূমিকা নিয়ে সংশয় রয়েছে দলটির। এই ধরনের সার্চ কমিটির কোনো রকমের বিশ্বাসযোগ্যতা নাই, গ্রহণযোগ্যতা নাই, আমি মনে করি বৈধতাও নাই। কারণ স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে সার্চ কমিটি বলে মানুষের চোখে ধুলে দিয়ে যে ধরনের নির্বাচন করতে যাচ্ছেন, সেটা জনগণ নির্বাচন হওয়ার আগেই প্রত্যাখ্যান করবে। বিএনপি নেতারা বলছেন, সার্চ কমিটি গঠন হলেও তা হতে হবে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের দাবি করছেন তারা। সার্চ কমিটিকে হতে হবে নিরপেক্ষ, দক্ষ এবং সত্যিকারভাবে সবার সঙ্গে আলোচনা মারফত তারা যেন যে কয়েকজনকে তারা চয়ন করবেন, তারা যে ফাইনাল সিলেকশনের জন্য, তারা যেন যথার্থ হন। এবং তাদের মধ্য থেকে যদি নির্বাচন কমিশন গঠিত করা হয়, দেখতে হবে এই কমিশন সবার সঙ্গে গ্রহণযোগ্য হবে কিনা। সার্চ কমিটি কাদের নিয়ে হচ্ছে তা দেখার অপেক্ষায় রয়েছে বিএনপি। এরপরই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় মতামত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রঙ্গমঞ্চ সৌজন্যে রয়্যাল টাইগার, রেডিও পার্টনার রেডিও ফুর্তি, iStyle, nothing to hide. iStyle সৌজন্যে ক্লিয়ার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ষড়যন্ত্র, কূটচাল ও জঙ্গিদের লেলিয়ে দেয়া গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হতে পারে না। মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি একথা বলেন।
জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে গণসংবর্ধনা, জানালেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেখানে জঙ্গি দমন বিষয়ে খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্যের সমালোচনাও করেন সৈয়দ আশরাফ। জানান, বিএনপিতে জঙ্গি থাকলে তাদের ধরা আইনসঙ্গত। খালেদা জিয়ার যে রাজনৈতিক কৌশল নিয়েছেন সেটা কিন্তু আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। এখানে ষড়যন্ত্র, আপনার কুটচাল করা, জঙ্গিদেরকে আপনার লেলিয়ে দেওয়া, এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। সংবাদ সম্মেলনে আসে কানাডায় অবস্থান নেয়া বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার প্রসঙ্গ। কিন্তু এই আলোচনার মধ্যে একটা উঠে আসছে যে কিভাবে তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারি, সেটার উদ্ভাবন করার জন্য দুই প্রধানমন্ত্রী একসঙ্গে কাজ করবেন, সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা তো অগ্রগতির অংশ। 26শে সেপ্টেম্বর বিকেল 4টায় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবেন। এজন্য আওয়ামী লীগ ব্যাপক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শিল্প খাতের বেশিরভাগ শ্রমিক এখনো বীমা আওতার বাইরে, ফলে দুর্ঘটনায় হতাহত শ্রমিকের আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়নি। শিল্প রক্ষায় সব শ্রমিককে বীমাভুক্ত করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারখানার উৎপাদনের মূল চালিকা শক্তি শ্রমিক, আবার কারখানায় দুর্ঘটনার প্রথম ধাক্কাটা যায় শ্রমিকদের ওপর দিয়েই। প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, আসবাবপত্র সহ আরও অনেক কিছুর বীমা হলেও শ্রমিক বীমার বিষয়টি এড়িয়ে চলেন অনেক কারখানা মালিক। বীমা কোম্পানিগুলোর তথ্য বলছে দেশের 80% শিল্প শ্রমিক এখনও বীমার আওতার বাইরে রয়ে গেছে। যত লোকই মরুক 25 জনের বেশি ক্লেম পাবে না তারা। তা যার মানে সে যদি 1000 স্টাফ আছে অথচ সে ইন্স্যুরেন্স করে 25 জনের, তা আমি 25 জনের টাকা তো সাথে দিয়ে দিই যদি মারা যায়। কিন্তু এখনকার তুলনায় আমাদের এখানে মানুষ এখনো ইন্স্যুরেন্সও করে না, প্রিমিয়ামও দেয় না। সম্প্রতি অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত মেনে প্রতিটি গার্মেন্টসে অন্তত 25 জন শ্রমিকের বীমা করা বাধ্যতামূলক করা হয়েছে। সেটা মেনেও